শুরু করছি রিত মায়ের প্রেম কথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৮। এই যে আপনি অবাধ্যে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতে চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর মুখে দুটোই নকশা মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো। সবসময় আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত এতটুকু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? সত্যিটা বলছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে। শীতল হয়ে আসলো আমার ভিতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তা কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে বাড়ানো মানে নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না কখন জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে, তাহলে সেটাই ঠিক। ওনার রিত ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষা চোখে লোকটার রিত দিকে তাকিয়ে মিহি সরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গভীর কণ্ঠ আসলো আমার কানে, লুক এট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখে ওইটা কি? ওনার হৃদ কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের উপরে পড়েছে, এই জন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভিতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝেও আমার চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করলাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে? আই সেড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জুড়েই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দুহাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে। কিন্তু ততক্ষণে আমার হিচকে উঠে যায়। হালকা শরীর নড়ে উঠেছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়লো ওনার, তাই দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না উনি। যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তিরতির মেজাজ। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেয়ে গেলাম। অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যাররা নাকি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে।
এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্যই জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম। তখন রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথাও দেখিনি। ইভেন এখনও তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি। এই জন্য অদৃশ্য অপছন্দের দেওয়াল তৈরি হয়েছে রিদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান আমার জীবনে। এই জন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততাই কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে আমার দেখা হয় না আর 14 দিন। ওনাদের রিদ বাড়ি থেকে আসার একদিন পরই ওনাকে রিদ আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কী কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি আমার ক্লাসে ছিলাম। 3য় তলার ভবনের 2য় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট মনে বেশ অনীহার ঝং ধরেছিল রিদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল, তখন থেকেই। এরপর থেকে রিদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনও বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম, এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবকে খুঁজে বের করব সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইব। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে। ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নিইনি। ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়েই কী করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এই জন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে। সবার নরসিংদীর যাতায়াত ভাড়া, দুপুরের খাবার বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেই জন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্য? অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল। একগাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বেআইন পাওয়া, দুলাভাইকে নিয়ে ঝম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখের সামনে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এখনই ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়েছি। কি একটা অবস্থা! আসলে কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্য আরিফ ভাইয়া কাল রাতে ট্রেনেই বাড়িতে গেল, কারণ ছেলেপক্ষ নাকি ইতোমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এই জন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরও জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতেই। বিয়ের কথাটা শুনে আমি আর জয়িত পারি না এখনই উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর করা নিষেধ, পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনে আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথা ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজার মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দিই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজবো।
এখন থাক। হা হা হা। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এই জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরেই অনেককে কতটা হেনস্থা হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড়তেরা মানুষ, না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাড়তেরামি শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা, তেরামির আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে। হা হা হা। দুপুরের তপ্ত রোদে যখন চারপাশে সবকিছু খা খা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডায় আসর মেতেছে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি, খাবার অর্ডার দিই। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে আমাদের সাথে ওঠা বসা করছে। মেয়েটি খুব ভালো, ওর সঙ্গ ও আমাদের অনেক হাসাই, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময় 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ 1টা 30 মিনিটে। আমাদের হাতে আরও 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটের খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করি না এদিক সেদিক। কিন্তু জয় কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে দুটো করবে, কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে, আবার সিঙ্গার অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এই জন্য মূলত আমি নিজের পকেটে টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জয়ী আমার 6 মাসের বড়, তাতে কি, বড় বোনের দায়িত্ব পালন করতে হবে। বিন্দুমাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করে সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিয়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজকে এনেছিস তুই? আমি কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে, দে একটা চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বক্স 4 জনে ভাগ করে খাই। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতে দিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে না দেওয়ার কথার উত্তর করলো, ও পিঠা খেতে পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না বানায়ও না। জুয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ, পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় না দেওয়ার সম্মতি জানাই। কথাগুলো বলল কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে না দেওয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর? জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না, বরং চুপ থেকে না দেওয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এই জন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন, এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তে শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুয়ের কথার উত্তরে বলে, হুম,
পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই, থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামের বাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে, বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাস পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা, এখানকার ছেলেদের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে। হাই আল্লাহ, চট্টগ্রামবাসী সত্যি নাকি আমি তো পিঠা বানাতে পারি না? তার মানে কি চট্টগ্রামের ছেলে পাবো না, পটাতে পারবো না? জাস্ট কিডিং গাইস, আবার শুরু করছি। কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এই জন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি দাঁড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের পার্টি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের ওপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুঁকড়িয়ে উঠলাম, তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা। কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শক্টে তবদা মেরেছিলাম। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না, শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গলগল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারাই কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না। কারণ আমার চারপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন। কেউ মেরেছে বেদম, বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখন আহত ছেলেটির উপরেই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরের জায়গায় উপর হয়ে পড়ে রইলাম অতি শক্তে। আমি এতটাই হতভম্ব হয়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে দবদা মেরেছিলাম। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শক্তে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে, দু হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের।
ঠিক তার পর মুহূর্তে বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে ওঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না। তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না, হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছি বলে তাই। এই জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে, প্লিজ তুই কিছু একটা কর, ওর রক্তে ফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখর রিদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা, উনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এজন্য তিনিও গম্ভীর মুখে সুখ পালন করছে এখন। অথচ উনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল, ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটাই রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার, হবার কথা। আমার সাথে প্রথম দেখার দিনই উনার দাদা বলেছিল রিদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখন আমাকে লক্ষ্য করেনি। উনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকিস্টিক হাতে এক যুবক রিদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এটা কি করব? শালারে পুলিশে দিয়ে আর কিছুই হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারা আঘাত করার? একজনের কথা সাই জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে উনার হৃদের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বার করি মাইরা। হ্যাঁ কত বড় সাহস, আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল রিদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ না, এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজ এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবে যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবে। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। রিদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ রিদ খান। কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। উনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই উনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে। জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরল আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়াই আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি, হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশি দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন, আর শত্রুর আহতের মানুষ খুশিই হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো, সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার দৃষ্টি নিশ্চল। দৃষ্টি তখনও রিদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে। ধ্যান ভাঙলো আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বলেই হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম
আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাটছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামচটাতে লেগে আছে রক্ত, ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে ঝাপটে ধরেছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। শেষ হলো রিতমায়ের প্রেম কথা উপন্যাসটির ৮ম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন তো আমি রাত জেগে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও এডিট করছি এবং ভয়েস দিচ্ছি। তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমার ভয়েসে ভিডিও কি তোমাদের সত্যি ভালো লাগে। আর যদি সত্যি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে একটা কমেন্ট করে দাও প্লিজ। কারণ আমিও জানতে চাই যে আমার ভয়েসটা কি আসলেই কারোর ভালো লাগে, কিংবা আমার ভিডিও কি আসলেই কেউ দেখে। মোটামুটি যেটুকুই ভিউজ আসে, ১-২ জনের যদি আমার ভিডিওটা দেখে আমি খুবই কৃতজ্ঞ থাকবো, খুবই খুশি হব। সো এটা আমার জানার কোনো ওয়ে নাই যে কে আমার ভিডিও দেখছে। একজন হলেও যদি দেখে থাকো প্লিজ কমেন্ট করবা, আর একটা অনেস্ট রিভিউ দিবা যে আমার ভয়েসে গল্প শুনতে কেমন লাগছে। অথবা যদি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কোনো গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখো। আমি অবশ্যই চেষ্টা করব নিজের বেস্ট দিয়ে যেন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থেকো, পাশে থাকার জন্য ধন্যবাদ।